আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে যে একটা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে একটা সুযোগ তৈরি হয়েছে, আমি সবসময় কথা বলছি যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ। আমি মনের প্রাণী গণতন্ত্রে বিশ্বাস করি। এই যে মহাবীর সঙ্গে আমার অনেক তর্ক হয়েছে, আপনার জেলে বসে অনেক তর্ক হয়েছে, কিন্তু আমি গণতন্ত্রে বিশ্বাস করি, লিবারেল ডেমোক্রেসি বিশ্বাস করি। বিপ্লব যারা করবেন তারা বিপ্লবী দল করবেন, বিপ্লবী সংগঠন করবেন, বিপ্লব করে বিপ্লবী সরকার গঠন করে তারা দেশে বিপ্লবকে সফল করবেন। এটাও আমি মনে করি যে এটাও একটা বড় রাস্তা, বড় পথ। আর আমরা যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব, অর্থাৎ নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে যাব, কাজগুলো করার চেষ্টা করবো যে কাজগুলো আমরা কমিট করেছি জনগণের কাছে, তারপরে আবার জনগণের কাছে ফিরে যাব। যদি তারা আমাকে আবার গ্রহণ করেন আমি আসবো, না হলে আসবো না। এই লিবারেল ডেমোক্রেসি আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে সকল মতামতকে প্রকাশ করার সুযোগ দিতে হবে। আমরা বিশ্বাস করি যে সকলকেই তার কথা বলার সুযোগ দিতে হবে। আমরা বিশ্বাস করি যে একজন সাধারণ যে কোনো মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে, তার সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেটা হয় না, কারণ আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে শুধু আজকে নয়, সারা বিশ্বেই বোধ এই প্রবণতা দেখা দিয়েছে যে লিবারেল ডেমোক্রেসিকে এখন নিচে নেমে যেতে হচ্ছে, একটু পরাজিত হতে হচ্ছে আপনার পপুলারিটির কাছে, এবং অ্যাট দি সেম টাইম আপনার কিছুটা আপনার অথরিটেরিয়ান নেতৃত্বের কাছে। এটা বাস্তবতা। এখন এটা কেন হচ্ছে, কেন যেটা গবেষকরা বিশ্লেষণ করবেন, রাজনীতির হিসেবে আমার কাছে মনে হয় যে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার বোধহয় মানুষের মন, মানসিকতা, সব কিছু আস্তে আস্তে বদলায়। সে বদলানোর ফলে এমন একটা সময় আসে যখন দেখা যায় যে তখন যে রাজনৈতিক কাঠামো আছে সেই কাঠামোটা পরিবর্তন ছাড়া ওই রাষ্ট্রকে ধরে রাখা কঠিন হয়। আমি কিছুদিন আগে চীনে গিয়েছিলাম। আপনারা সবাই দেখলেন, পত্র দিয়ে রিপোর্ট করেছেন, অনেক একটা বড় দল নিয়ে গিয়েছিলাম আমাদের বিএনপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে। আমি চীনে অনেকবার গেছি, যতবার চীনে যাই দেখি চীনের ভিন্ন চেহারা, অর্থাৎ চীন প্রতিদিন বদলাচ্ছে। আর তাদের সিস্টেমটা তো ভিন্ন, আমাদের সিস্টেম ভিন্ন। আবার দেখুন আমেরিকার দিকে থাকি, দেখুন আমেরিকার যে রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামোর আমাদের কাঠামো কিন্তু এক নয়। আরেকটা কথা যেটা আমার মনে হয় যে আমরা তো প্রকৃতপক্ষে গোলামি থেকে মুক্তি পেয়েছি আপনার কত বছর হচ্ছে, 1947 সালে ব্রিটিশ গোলামি থেকে। তারপরে পাকিস্তানি গোলামি শুরু হয়েছে, তারপরে আবার আপনার বাংলাদেশি প্রভুদের গোলামি শুরু হয়েছে। এই গোলামিতেই আছে আমরা। গোলামদের কিন্তু একটা সংকীর্ণ মত তৈরি হয়, কিছুতেই আপনার খুব বেশি বড় করে দেখার সুযোগ হয় না। আমি আবার মনে করি যে আমাদের সেই বড় করে দেখার চেষ্টা করা উচিত। আমাদেরকে সেই চেষ্টা করা উচিত যে আমরা একটা মুক্ত সমাজ চাই, আমরা একটা মুক্ত রাষ্ট্র নির্মাণ করতে চাই, আমরা একটা মানুষের মধ্যে মানুষের একটা ভালোবাসা তৈরি করতে চাই। আজকে যে কথাগুলো আমার বোন এখানে বলে গেলেন, একই ঘটনা গতকাল আমি আশুলিয়াতে গিয়েছিলাম। আশুলিয়াতে যে 5 জনকে হত্যা করার পরে একজন জীবিত ছিল, তারপরে পুড়িয়ে মেরে ফেলা হয়, সেইটাকে স্মরণ করে আমরা সেখানে একটা বোধহয় আমাদের পার্টির তরফ থেকে একটা সভা ছিল। সেখানে এক মা তার 14 বছরের এক শিশুকে কোলে নিয়ে তিনি কথা বলছেন যে আমার স্বামীকে এখানে মেরে ফেলা হয়েছে এবং তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আমি এখন পথে পথে ঘুরছি, আমি জানি না এই শিশুকে নিয়ে আমি এখন কি করে বাঁচব। আজকে যখন বোন কথা বলছিলেন, আমার তখন প্রশ্ন, এর মধ্যে প্রশ্ন আসছিল আসলে রাষ্ট্রটা কি।
রাষ্ট্র কার জন্য? যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার, তারা এই এক বছরও কি এদের খুঁজে পেলেন না? তারা এক বছরও কি মানুষগুলো যারা এই দেশকে পরিবর্তনের জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের জন্য একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারলেন না? আমি জানি না। এখন কিছু বললে আমার দুজন বন্ধু বান্ধব আছেন সরকারের মধ্যে, তারা আমাকে বলে যে তোমরা তো সবসময় আমাদেরকে আক্রমণ করছে। আর আক্রমণ কখন করা হয়? আক্রমণ তখনই করা হয় যখন ব্যর্থ হয়। এই কথা তো সত্য। যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে আপনি জানা নাই। 6টা বোধ অ্যাক্টিভ, 11টার 6টা অ্যাক্টিভ। এখন এই 11 থেকে 6টা আসার পরেও তারা মনে করেন যে খুবই সামান্য। অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে চান, একটা ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই দেশের জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই দেশের জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। আমি 5 তারিখের অভ্যুত্থানের পরে 7 কি 8 তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমার কমিটির সামনে। সেখানে আমি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছেন ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথা ছিল ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনার প্রতিনিধি থাকবে না সরকারে যারা দেশ চালাবেন, তো সেই সরকারের যে সমস্যা থাকবেই। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন, কি বলবেন? আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। কে বলবে? আগে তার এমপি ছিল, আগে তার মেয়র ছিল, তারা কথা বলতে পারতো, এখন কোথাও তারা কথা বলতে পারছে না। এই যে বিষয়টা সবাইকে উদ্ভাবন করতে হবে। তবে আমি অনুরোধ করবো এতটা আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি পারি অতীতে, আমরা যদি সেই 52 ভাষা আন্দোলনে সফল হতে পারি, 69-এ সফল হতে পারি, 71-এ সফল হতে পারি, 24-এ সফল হতে পারি, অল আওয়ার লিমিটেশন, তাহলে আমরা এটাও পারব। এটা আমি বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারবো। আমি কারো সমালোচনা করতে চাই না। আজকে যে সময়টা, এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময়। একটু বুঝে নিয়ে, পরস্পরকে বুঝে আমরা যদি দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ফলটা লাভ করবে জনগণ, তার একটা প্রতিনিধিত্ব থাকবে, তার একটা সরকার তৈরি হবে। এটাতে যে সব শোনা হয়ে যাবে, সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না, কিন্তু একটা রাস্তা তৈরি হবে, যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাতে পারবে। সেই জায়গাটাতে আমরা যেতে চাই। এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে 12টা মৌলিক বিষয়ে আপনার একটা ঐক্যমতে এসছে, বাকিগুলো ঐক্যমতে যাওয়ার চেষ্টা হচ্ছে। প্রতিদিন বৈঠক হচ্ছে কয়েক ঘন্টা ধরে। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না, যে তারা যেগুলো করতে চান। এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের কমল সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা সবার মধ্য দিয়ে, যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন, প্রথম দিকে না, সেকেন্ড দিকে মধ্য সময় আপনার নির্বাচনটা হবে। মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে যেতে পারবো। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছড়ি করছি,
গণতন্ত্রের কাদা ছড়াছড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে। আসুন আমরা আজকের যে উদ্যোগ প্রেস ক্লাবের, আমি সেটাকে স্বাগত জানাই এবং আমি আপনাদেরকে ধন্যবাদ এই জন্য জানাতে চাই যে আমাকে তারা আবার সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে আসার জন্য। যদিও এই প্রেস ক্লাবে আমার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন আমাদের প্রেস ক্লাব, এই অভিজ্ঞতা আমি আর বর্ণনা করতে চাই না, কারণ এটা আমার জন্য খুব সুখের নয়, আনন্দের নয়। তবে এটাকে আমি ওই সময় স্বাভাবিক মনে করেছি, যখন আপনার গেটের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বড় বড় হাতুড়ি দিয়ে গাড়িটাকে পেটানো শুরু হলো। আমার তখন এই মুহূর্তে বলছে যে আর বোধহয় জীবন্ত অবস্থায় ফিরে যেতে পারবো না। যাই হোক, ফিরে আছি, আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। আমরা যারা গুটিগত সৌভাগ্যবান, যারা আমরা এখনো বেঁচে আছি, কথা বলার সুযোগ পাচ্ছি, আমাদের দায়িত্ব হচ্ছে এই যে আমার বোন কথা বলবেন, ওনার কান্না থেকে আমরা কি করে বন্ধ করতে পারি। আমরা সেই শিশুটিকে আমরা কথা বলতে, উনি ছবি দেখালেন আপনার আমাদের যে শহীদ হয়ে গেছে। অনেকটা ছোট ছেলে কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে, ওর বয়স 6-7 বছর হবে। বলছে আমার মাথাটা না, খুলিটা নেই, খুলিটা প্লাস্টিকের, অর্থাৎ গুলিতে তার মাথার খুলি চলে গিয়েছিল। পরে ডাক্তার সাহেব সেটাকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? আমি আসলে ওই জন্য মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি। এটার প্রাইস যেটা আমরা পে করেছি, এর যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে না পারি তাদের সামনে, শিশুদের সামনে, বোনের সামনে, মায়ের সামনে, তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করবো। আমি আশা করব সেই পথে আমাদেরকে যেতে হবে না। আমরা নিঃসন্দেহে আমরা সামনের দিকে সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো, এই আশা নিয়ে আমাদেরকে আবার ধন্যবাদ।